সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক স্তরের হিসাব বিজ্ঞানের আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঘটনা ও লেনদেন নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ঘটনা ও লেনদেন। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই তৈরি করা হয়, বা হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলি বা ধারাবাহিকতাগুলি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীকে লিপিবদ্ধ করার জন্য অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা শুরুতে জানি একটু যে ঘটনাকে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আর্থিক ঘটনা, আর একটি হচ্ছে অনার্থিক ঘটনা। তাহলে প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবনে কিংবা ব্যবসা জগতে কিংবা সর্বত্র প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে। সেই ঘটনাগুলি থেকে আমরা কেবলমাত্র আর্থিক ঘটনাগুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে আর্থিক ঘটনাগুলির মধ্যেও আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি ঘটনাটার মধ্যে থাকে, তখনই কেবলমাত্র সেই ঘটনাটাকে বলা হবে লেনদেন। তাহলে আমরা এখানে খুব সহজে একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করব বিষয়টা, যে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে কিংবা ব্যবসা জগতে অসংখ্য ঘটনা ঘটে। সেই ঘটনাগুলির মধ্যে দুই ধরনের ঘটনা ঘটে, একটি হচ্ছে আর্থিক ঘটনা, একটি হচ্ছে অনার্থিক ঘটনা। তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ঘটনাগুলি নিয়ে আলোচনা করব? আর্থিক ঘটনাগুলি নিয়ে। তাহলে সেটা আর্থিক ঘটনা হলেই তাকে আবার লেনদেন বলা যাবে না, কারণ আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে লেনদেন। তাহলে লেনদেন বিষয়টি কি, এটি আমরা একটু পরিষ্কার হই। লেন শব্দের অর্থ হচ্ছে নেওয়া, আর দেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া। অর্থাৎ এটাকে আমরা যদি আবার অন্যভাবে বলি, এটাকে আমরা বলতে পারি আদান প্রদান, কিংবা গ্রহণকারী প্রদানকারী। আমরা যে কোনোভাবে লেনদেন শব্দটিকে ব্যাখ্যা করতে পারি। যে দেখো, বিষয়গুলো কিন্তু একই ধরনের দাঁড়াচ্ছে, সবকটার অর্থ কিন্তু একই রকম। একটি হচ্ছে নেওয়া অথবা দেওয়া, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু আসা অথবা চলে যাওয়া। তাহলে এই লেনদেন শব্দটিকে আমরা যদি পরিষ্কার হতে যাই, তাহলে যে কোনো ঘটনাকে যদি আমরা তখনই লেনদেন বলবো যদি লেনদেনের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। কারণ প্রতিটি লেনদেনেরই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলি যদি না থাকে ওই ঘটনাটার মধ্যে, তাহলে ওই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো না। তাহলে আমরা এখন জানি যে লেনদেনের বৈশিষ্ট্যগুলি কী কী। লেনদেনের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে দুটি পক্ষ। চার নম্বর বৈশিষ্ট্যটিকে আমরা বলতে পারি যে এখানে এটি হতে হবে কি স্বয়ংসম্পন্ন এবং স্বতন্ত্র। স্বয়ংসম্পন্ন ও স্বতন্ত্র। তাহলে এই আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এই বৈশিষ্ট্যগুলিকে একটু ব্যাখ্যা করে দেখি। যে অর্থাৎ কোনো ঘটনাকে আমরা তখনই লেনদেন বলবো যদি সেই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়। যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয়, তাহলে তাকে আমরা লেনদেন বলতে পারবো না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কার আর্থিক অবস্থার পরিবর্তন? ওই প্রতিষ্ঠানের, অর্থাৎ যেই প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমগুলি আমরা লিপিবদ্ধ করতে যাচ্ছি, আর্থিক কার্যক্রমগুলি আমরা লিপিবদ্ধ করতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা লেনদেন বলবো না। তারপর দুটি পক্ষ, মানে প্রতিটি লেনদেনের মধ্যেই কি থাকবে? দুটি পক্ষ থাকবে। এই যে সুবিধা গ্রহণকারী এবং প্রদানকারী দুটি পক্ষ থাকবে। যদি দুটি পক্ষ না থাকে, তাহলে সেই ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারবো না। স্বয়ংসম্পন্ন ও স্বতন্ত্র, অর্থাৎ প্রতিটি ঘটনা বা প্রতিটি ঘটনাকে যখন আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো, সেই লেনদেনটি অবশ্যই কী হবে? একটি থেকে আরেকটি
মানে প্রত্যেকটা ঘটনাই হবে স্বয়ংসম্পন্ন এবং একটি থেকে আরেকটি হবে কি স্বতন্ত্র বা আলাদা। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে কোনো ঘটনাকে লেনদেন কিনা সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখো যে আমি কয়েকটি ঘটনার কথা উল্লেখ করি, সেই ঘটনাগুলির মধ্যে আমাদের লেনদেনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। যেমন যদি বলা হয় যে মিস্টার এক্স 2024 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এটিকে আমরা কি বলবো, ঘটনা বলবো না লেনদেন বলবো? যদি এটি লেনদেনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি যদি বিদ্যমান থাকে ঘটনাটার মধ্যে তাহলে অবশ্যই এটিকে আমরা লেনদেন বলবো। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো কী ছিল? আমি 3টি বৈশিষ্ট্যকে এখানে প্রাধান্য দিব। যদি কোনো ঘটনার মধ্যে এই 3টি বৈশিষ্ট্য থাকে তখনই কেবলমাত্র আমরা সেটিকে লেনদেন বলতে পারবো। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। আর তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে দুটি পক্ষ। তাহলে আমরা দেখি তো এই ঘটনাটার মধ্যে আমাদের লেনদেনের যে বৈশিষ্ট্যগুলি থাকার কথা এই বৈশিষ্ট্যগুলি আছে কিনা। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এখানে যেহেতু মিস্টার এক্স 2024 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এখানে নগদ টাকার কথা উল্লেখ আছে, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা আছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে এখানে কি করলো, তিনি ব্যবসা শুরু করলো। আচ্ছা, এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের দ্বিতীয় পক্ষটাকে খুঁজে বের করার জন্য আমাদের আরেকটি বিষয় ক্লিয়ার হওয়া উচিত। একটি হচ্ছে প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে ব্যক্তি বা মালিক বা ওনার্স যাকে বলা হয়। তাহলে প্রতিষ্ঠান থেকে ব্যক্তি বা মালিককে সম্পূর্ণ আলাদা সত্তারূপে গণ্য করতে হবে, পৃথক সত্তারূপে গণ্য করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান একটি সত্তা এবং মালিক বা ব্যক্তি একটি সত্তা। তাহলে কোনো মালিক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময়, যেমন যদি প্রতিষ্ঠানে কোনো কিছু বিনিয়োগ করে, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো কিছু আনে বা ব্যবসা শুরু করার সময় যা যা কিছু আনে তাকেই আমরা বলবো মূলধন। বিষয়টা একটু খেয়াল করে দেখো যে প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যক্তি বা মালিক থেকে সম্পূর্ণ আলাদা সত্তারূপে গণ্য করতে হবে, কারণ দুটিকে একসাথে যদি করে ফেলি তাহলে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলি পরিচালনা করতে পারবো না। তাহলে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু আনে তাহলে তাকে বলা হয় মূলধন, আর প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো কিছু নেয় তার নিজের প্রয়োজনে তখন সেটিকে বলবো আমরা উত্তোলন। এই দুটি কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের হিসাব বিজ্ঞানের জন্য। মূলধন এবং উত্তোলন এই দুটো শব্দকে খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, যে কোনোভাবে ব্যক্তিগত তহবিল থেকে যা কিছুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাকে বলা হচ্ছে মূলধন, এবং প্রতিষ্ঠান থেকে মালিক তার নিজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে যা কিছু নেয় তাকে বলা হবে উত্তোলন। এই দুটি শব্দ একটু ক্লিয়ারলি বুঝতে হবে, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের কাজগুলি করতে সহজ হবে। তাহলে যেহেতু নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করা ব্যবসা শুরু করলো, তাহলে তিনি কি করলো, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকাটা আনলো। তাহলে এখানে দুইটা পক্ষ পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে নগদ টাকা আর একটি হচ্ছে কি মূলধন। কারণ আমরা শুরুতেই বললাম যে মালিক যা কিছু আনে তাই মূলধন। তাহলে এটিকে আমরা কি বলবো, লেনদেন বলবো। কারণ লেনদেনের যে 3টি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ যে 3টি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্যই আমাদের এই ঘটনাটার মধ্যে বিদ্যমান। তাহলে আমরা অন্য আরও একটি উদাহরণ দিয়ে দেখি যে লেনদেন চিহ্নিত করতে পারা। আর এই অধ্যায়টা অর্থাৎ লেনদেন অধ্যায়টা যে যত ভালো বুঝতে পারবে, অর্থাৎ লেনদেন চিহ্নিত করতে পারাটা যদি বুঝতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলির প্রায় অনেকখানি এগিয়ে যায়। লেনদেন চিহ্নিত করতে পারাটাই হচ্ছে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর লেনদেন চিহ্নিত করার পর আমরা এখান থেকে হিসাব খাতগুলিকে খুঁজে বের করা। এই যে দুটি পক্ষ বললাম যে দুটি হিসাব খাত, প্রতিটি লেনদেনে দুটি হিসাব খাত থাকে, সেই হিসাব খাতগুলিকে খুঁজে বের করা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এই দুটি কাজ যদি আমরা সমাধান করতে পারি, তারপর আমরা ওই কোন হিসাব খাতটি কোন হিসাবের অন্তর্ভুক্ত, এখানে আমি দুটি শব্দ বলছি,
একটি বললাম হিসাব খাত আর একটি বললাম হিসাব, দুটি কিন্তু আলাদা জিনিস। হিসাব বিষয়টি কি এটি আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা প্রথমে লেনদেনটাকে চিহ্নিত করতে শিখি। দ্বিতীয় আরেকটি উদাহরণ, যেমন যদি বলা হয় যে 20,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এটি একটি কি আমরা স্বাভাবিকভাবে এখানে এটি একটি ঘটনা। এখন এই ঘটনাটি লেনদেন কিনা, তাহলে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলি আমরা জানি সেই বৈশিষ্ট্যগুলি কি এই ঘটনাটার মধ্যে বিদ্যমান কিনা আমরা এটা একটু লক্ষ্য করে দেখি। যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটি বিদ্যমান আছে। 20,000 টাকা এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, তাহলে এই বৈশিষ্ট্যটা কি আমাদের এই ঘটনাটার মধ্যে আছে কিনা। যে 20,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, একটু ভালোভাবে খেয়াল করো, নিয়োগ করা হলো, এখনও তাকে কিন্তু বেতন দেওয়া হয়নি, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন না হওয়ার ফলে এটিকে আমরা কি বলবো না, লেনদেন বলবো না, তাহলে এটি লেনদেন নয়, তাহলে এটিকে আমরা লেনদেন বলতে পারছি না। আরেকটি ঘটনা দেখি, যে জানুয়ারি মাস শেষে কর্মচারীকে বেতন প্রদান। এখন একটু খেয়াল করে দেখো তো, এটাকে কি আমরা এই ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারবো কিনা। এখানে কিন্তু জানুয়ারি মাস শেষে কর্মচারীকে বেতন প্রদান, আমরা পূর্ববর্তী যেই ঘটনাটা ছিল সেই ঘটনাটাতে টাকার পরিমাণ উল্লেখ করা ছিল যে 20,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, তাহলে এখানে জানুয়ারি মাস শেষে সেই কর্মচারীকে বেতন প্রদান করা হলো, তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এখানে 20,000 টাকা বিদ্যমান আছে। আর্থিক অবস্থার পরিবর্তন, যেহেতু কর্মচারীকে বেতন প্রদান করা হলো, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে অবশ্যই কি আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং এখানে দুটি পক্ষ এখানে বিদ্যমান আছে, তাহলে দুটি পক্ষ কি কি হতে পারে, একটি পক্ষ তো নগদ টাকা, আরেকটি হচ্ছে কি বেতন, তাহলে দুটি হিসাব খাত, এখানে দুটি হিসাব খাত আমরা লক্ষ্য করতে পারছি। তার মানে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে এবং দুটি হিসাব খাত থাকবে। ওই হিসাব খাতগুলি কোন হিসাব খাতটি কোন হিসাবের অন্তর্ভুক্ত, এটার উপর ভিত্তি করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমের যেই মৌলিক কথাটি, যে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। সুবিধা গ্রহণকারী পক্ষকে বলা হয় ডেবিট, সুবিধা প্রদানকারী পক্ষকে বলা হয় ক্রেডিট। তাহলে আমরা ডেবিট ক্রেডিট হিসাব খাতে একটু পরে যাচ্ছি। আমরা প্রথমে লেনদেনগুলোকে চিহ্নিত করতে পারা পরিষ্কার হয়নি, তাহলে এটিকে আমরা কি বলবো, এখন এটিকে আমরা লেনদেন বলতে পারি। তারপর যদি বলা হয় যে প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটিকে কি লেনদেন বলা যাবে, একটু খেয়াল করে দেখি তোমরা। এটিকে যদি আমরা লেনদেন বলতে চাই, এটি একটি ঘটনা, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা লেনদেনই কি একটি ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। তাহলে এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারবো কিনা। তাহলে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলি কি আছে এখানে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা, যে 10,000 টাকা অর্থের অঙ্ক আছে। তারপর আর্থিক অবস্থার পরিবর্তন, যেহেতু আমরা আসবাবপত্র ক্রয় করলাম, এখানে নগদ টাকাটা কি প্রতিষ্ঠান থেকে হ্রাস পাচ্ছে বা চলে যাচ্ছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। দুটি পক্ষ, এখানে একটি পক্ষ হচ্ছে নগদ টাকা, আরেকটি পক্ষ আমরা কি পেলাম, আসবাবপত্র, কী ক্রয় করা হয়েছে, আসবাবপত্র, তাহলে আসবাবপত্র আরেকটি পক্ষ, তাহলে দুটি পক্ষ এখানে বিদ্যমান, তাহলে আমরা এটিকে কি বলতে পারি, লেনদেন বলতে পারি। এখন যদি অন্য ধরনের আরেকটু গভীরে আমরা যাই আস্তে আস্তে, যেমন যদি বলা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয় 5,000 টাকা, এখানে কি বলা হচ্ছে, ধারে বা বাকিতে পণ্যদ্রব্য ক্রয়। যদি বাকিতে পণ্যদ্রব্য ক্রয় কিংবা বিক্রয় করা হয়, তখন কিভাবে আমরা এটাকে উপস্থাপন করব। কারণ এখানে তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা তো আছে, এই বৈশিষ্ট্যটি আছে। আর্থিক অবস্থার পরিবর্তন, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে প্রতিষ্ঠানের, যেহেতু ধারে, তাহলে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এখানে দুটি শব্দ, আমাদের হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে
একটি শব্দ হচ্ছে দেনাদার এবং আরেকটি শব্দ হচ্ছে পাওনাদার। এই কনসেপ্টটাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে দেনাদার কখন সৃষ্টি হয়, পাওনাদার কখন সৃষ্টি হয়। এটি কিন্তু আমাদের জন্য খুব সমস্যার সৃষ্টি করে। আমরা যখন পড়াতে যাই তখন প্রায়শই দেখি যে এই শব্দ দুটিকে বোঝাতে গিয়ে আমাদের অনেকখানি সময় নষ্ট হয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বিষয়টি খুব কঠিন না। পাওনাদার কখন সৃষ্টি হয় আর দেনাদার কখন সৃষ্টি হয়। তাহলে পাওনাদার এবং দেনাদার কখন সৃষ্টি হয় এটা বোঝার আগে আমরা জেনে নিই দেনাদার কি, পাওনাদার কি। অর্থাৎ দেনাদার হচ্ছে, আমরা যদি, আমি খুব সহজভাবে বলছি, কোনো বইয়ের ভাষায় না, বোঝার স্বার্থে আমি খুব সহজভাবে দেনাদার পাওনাদার শব্দটিকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি কারো কাছে পাই, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমরা পাবো টাকা, যে ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাবো তাকে বলা হচ্ছে দেনাদার। আর যে ব্যক্তিকে আমরা টাকা দিব, অর্থাৎ যে ব্যক্তিকে আমরা পরিশোধ করব তাকে বলা হচ্ছে পাওনাদার। যে ব্যক্তিকে আমরা পরিশোধ করব তাকে পাওনাদার বলে। তাহলে এখন দেখো কখন দেনাদার সৃষ্টি হয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর কখন পাওনাদার সৃষ্টি হয়। এই যে ধারে পণ্য ক্রয় করা হলো, আমরা যদি কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় করি, আমরা কি তার কাছ থেকে কি টাকা পাবো না তাকে টাকা দিব? তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কারো কাছ থেকে যদি আমরা পণ্যদ্রব্য ক্রয় করি তাহলে তাকে আমাদের কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে ধারে পণ্য ক্রয়ের ফলে কি সৃষ্টি হচ্ছে? এখানে পাওনাদার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তাকে আমরা পরিশোধ করব। তাহলে আমরা বলতে পারি যে ধারে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। তাহলে এখানে দুটি হিসাব খাত কি কি পেলাম? একটি নগদ, একটি হচ্ছে পাওনাদার, আর একটি হচ্ছে পণ্যদ্রব্য ক্রয়। ক্রয় একটি হিসাব খাত। এগুলি কিন্তু হিসাব না, আমি আবার বলছি, এগুলোকে হিসাব বলা হচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে হিসাব খাত। কারণ প্রত্যেকটি হিসাব খাত আবার এক একটা হিসাবের অন্তর্ভুক্ত। তাহলে হিসাবগুলি কি কি? যেমন হিসাবগুলির মধ্যে আছে কি বলে এগুলোকে, যে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোকে বলা হচ্ছে হিসাব। তাহলে ওই হিসাব নিয়ে আমরা পরবর্তীতে একটি ক্লাস করব, তখন এই কোন হিসাব খাতটি কোন হিসাবের অন্তর্ভুক্ত সে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধারে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে সৃষ্টি হচ্ছে পাওনাদার, আর ধারে যদি পণ্য বিক্রি করা হয়, ধারে পণ্য বিক্রয়, ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হচ্ছে কি? দেনাদার। তাহলে ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার কীভাবে সৃষ্টি হচ্ছে? আমরা যদি কারো কাছে পণ্য বিক্রি করি তাহলে কি করতে হবে? তার কাছ থেকে আমরা পাবো, আমরা পণ্য বিক্রি করলাম ধারে, তাহলে তার কাছ থেকে কি আমরা টাকা পাবো। তাহলে যার কাছ থেকে আমরা টাকা পাবো তাকে বলা হচ্ছে দেনাদার, আর যাকে আমরা টাকা পরিশোধ করব তাকে বলা হচ্ছে পাওনাদার। তাহলে এখানে এই দুটি কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই বিষয়গুলি যদি একটু ভালোভাবে বোঝা যায় তাহলে আমাদের কাজগুলি করতে, সামনের কাজগুলি করতে খুব সহজ হয়। তাহলে আমরা কোনো ঘটনা থেকে লেনদেনকে চিহ্নিত করতে পারার মোটামুটি একটি ধারণা পেলাম। তারপর দুটি পক্ষের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের এখানে, সেটি হচ্ছে কি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ অর্থাৎ এই ঘটনাগুলি থেকে যখন আমরা লেনদেনকে চিহ্নিত করি, লেনদেন চিহ্নিত করার পর দুটি হিসাব খাত খুঁজে বের করি, হিসাব খাতগুলি আবার কি কোনো না কোনো হিসাবের অন্তর্ভুক্ত হয়, সেই হিসাবগুলিকে আমরা সমীকরণ পদ্ধতির মাধ্যমেও উপস্থাপন করতে পারি। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কী ছিল? আমাদের হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা লেনদেনগুলোকে উপস্থাপন করতে পারি। এখানে এ বলতে অ্যাসেটস অর্থাৎ সম্পদ, এল মানে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে আমরা হিসাব সমীকরণের বিষয়টি নিয়ে আগামী ক্লাসে হিসাব এবং হিসাব সমীকরণ এই দুটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে আজকে আমরা এতটুকুই জানি যে ঘটনা কি, ঘটনা থেকে লেনদেন কিভাবে চিহ্নিত করতে হয়, একটি লেনদেনের কি কি পক্ষ থাকে সেই পক্ষগুলিকে খুঁজে বের করার প্রক্রিয়া। তাহলে আমরা যদি লেনদেনটাকে চিহ্নিত করতে পারি এবং হিসাব খাতগুলিকে খুঁজে বের করতে পারি, তারপর হিসাব
কোন হিসাব খাতটি কোন হিসাবের অন্তর্ভুক্ত এটাকে চিহ্নিত করতে পারি, তাহলে খুব সহজেই আমরা সমীকরণের লেনদেনগুলির প্রভাব দেখাতে পারবো। তাহলে সমীকরণের লেনদেনগুলির প্রভাব কীভাবে দেখাতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।